কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডিজিটাল সাক্ষ্য এই শিরোনামে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন কর্তৃক আয়োজিত আজকের এই পর্বে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন ব্যারিস্টার শাইখ মাহদি ভাই। তিনি বর্তমানে একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয় এবং পরে তিনি পড়াশোনা করেছেন লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটিতে। তো আজকের টপিকটা শুনেই বুঝতে পারছেন আজকে জন্য তিনি কতটুকু রিলেভেন্ট। ভাই অনেক ভালো বলতে পারবেন। তো আজকে আমাদের যে বিষয়টা, যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডিজিটাল সাক্ষ্য, এখন এটি এসেছে মূলত সাক্ষ্য আইন থেকে, যেটি প্রণীত হয় 1872 সালে এবং এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও 150 বছর ধরে এই আইনটি একেবারে অপরিবর্তিত ছিল। কিন্তু আইনটি অপরিবর্তিত থাকলেও থেমে থাকে না সময়ের সাথে সাথে কোনো কিছু, তেমনই থেমে ছিল না প্রযুক্তির নানা রকম উৎকর্ষ সাধনের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে এবং এই প্রযুক্তির ব্যবহার হয়েছে এই যে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠনের ক্ষেত্রে। তো এই ব্যাপারটার সাথে তাল মিলিয়েই আমাদের দেশে 2022 সালে এই যে সাক্ষ্য আইন, যেটা এটার কিছুটা পরিবর্তন সাধিত হয় এবং হচ্ছে এই পরিবর্তিত আইনটি পরবর্তীতে প্রণয়নও হয়। তো আজকে এটি নিয়েই মূলত আমাদের সাথে আলোচনা করবেন ব্যারিস্টার শাইখ মাহদি ভাই। তো আমরা আসলে শুরু করতে পারি। আচ্ছা, একটা মুভির আলাপ দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। ম্যাট্রিক্স মুভি, যারা মুভি দেখেন বা হচ্ছে সায়েন্স ফিকশন টাইপের মুভি যাদের একটু পছন্দ, তারা নিশ্চয়ই এই মুভিটির নাম শুনেছেন এবং দেখেছেনও। তো ম্যাট্রিক্স মুভি সিরিজের দুনিয়ায় হচ্ছে একটি সিমুলেটেড বাস্তবতার দুনিয়া। ভার্চুয়াল রিয়েলিটিকে যেখানে বাস্তব বলে মনে হয়, এই ধরনের ডিজোপিয়ান ওয়ার্ল্ড কি আসলে দৃশ্যমান? ম্যাট্রিক্সের কাল্পনিক দুনিয়া কি বাস্তব হয়ে যাচ্ছে আমাদের এই পৃথিবীতে? ভাইয়া, আপনি যদি উত্তরটি দেন। আচ্ছা, প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডিজিটাল সাক্ষ্য বিষয়ে আমাদের যে আলোচনা, এখানে আমি আপনাদের প্রতিষ্ঠানকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি পার্টিনেন্ট ইস্যু তুলে আনার জন্য। আচ্ছা, এবার আসেন আলোচনার বিষয়ে। আমাদের ম্যাট্রিক্স মুভি দিয়ে আপনারা শুরু করলেন। ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং, কারণ ম্যাট্রিক্সে যে ধরনের একটা সিমুলেটেড ওয়ার্ল্ড দেখানো হয়েছে, এটা অনেকেই বলে থাকেন যে আমাদের যে রিয়ালিটিতে আমরা বসবাস করি, যে পৃথিবী আমাদের আছে, এটাও আসলে এক ধরনের সিমুলেশন। এটা অনেকেই বলে থাকেন, ইভেন ইলন মাস্কের মতো মানুষও এই ধরনের কিছু কথা বলে থাকেন। হাউএভার, আমরা তো রক্ত মাংসের মানুষ, আমরা অন্তত এটুকু বিশ্বাস করতে চাই না যে আমরা কারো খেলার পুতুল হয়ে আছি, অন্য কেউ বাইরে থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। আমরা এতটুকু বলতে চাই যে আমরা হয়তো স্বাধীন ইচ্ছা, স্বতন্ত্র ব্যক্তিসত্তা নিয়ে জীবিত মানুষ হিসেবেই আছি। তবে হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা অন্য যে কোনো সময়ের তুলনায় এখন অত্যন্ত রিলেভেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামনের দিনগুলোতে আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। এবং আমাদের জীবনে, বিশেষ করে আমরা আইনের কথা যেহেতু আজকে বলবো বা আলোচনা হবে, আইনের অঙ্গনেও এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব দিন দিন বেড়ে চলেছে এবং সামনে তা আরো বাড়তে থাকবে। তো ম্যাট্রিক্সের থেকেও আমার কাছে মনে হয় যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে আলোচনা আসলেই কিছু কমন প্রবণতা দেখা যায়। একটা হচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে শেষ করে দিতে পারে। যেটা ধরেন আপনি দেখে থাকবেন আরেকটা মুভিতে, টার্মিনেটর বা এই ধরনের যে সায়েন্স ফিকশন রিলেটেড মুভিগুলো আছে, বা মেশিন পত্র, যারা রোবটরা এসে আমাদের পৃথিবীকে দখল করে নিচ্ছে বা আমাদের সভ্যতাকে তারা চেঞ্জ করে দিচ্ছে, এই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু আছে। তবে আমি টার্মিনেটরের মতো বলে দিতে চাই না যে আমাদের একটা জাজমেন্ট ডে সামনে চলে আসছে বা আমাদের মানবতার ইতিহাস বোধহয় এখানেই শেষ। কিন্তু আমরা যদি সতর্ক না হই, আমরা যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রযাত্রাকে রেগুলেট করতে না পারি যথাযথভাবে, দিন শেষে আমাদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কিভাবে ক্ষতির কারণ জি হবে তা নিশ্চয়ই আমরা সামনে আলোচনা করব, তবে এখন পর্যন্ত এটুকুই বলছি। জি, তো আমরা মুভি নিয়ে অন্য আরেকদিন আলাপ করব। আজকের আলাপটিতে ফিরে আসি, সেটি হচ্ছে যে ডিজিটাল সাক্ষ্য আইন কি, এটি যদি উদাহরণ দিয়ে আমাদেরকে আপনি বুঝিয়ে দেন। আচ্ছা, আমি খুব সংক্ষেপে, আমি আইনের আলোচনায় যদিও, কিন্তু আমি একদম পুরো সেকশন ধারা বা এই ধরনের আলোচনা যেতে চাই না। আমি খুব সহজ ভাষায় আমি যেভাবে বুঝি, আমি একদম সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে যেভাবে বুঝি, ডিজিটাল সাক্ষ্য বলতে প্রথমে আমাদের বুঝতে হবে সাক্ষ্য কি। সাক্ষ্য হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে
কোনো কিছু প্রমাণ করা যায়। আমি একটা কাজ করেছি, সেই কাজের যদি আমাকে কোথাও প্রমাণ করতে হয় কিংবা আমাকে এটা কাউকে এস্টাবলিশ করতে হয় যে আমি এই কাজটি করেছি কিংবা করিনি, আমাকে কিছু প্রমাণ বা কিছু বিষয়ে এস্টাবলিশ করতে হবে, কিছু ফ্যাকচুয়াল বিষয় বা ফ্যাক্টস আনতে হবে, যার মাধ্যমে বলা যাবে যে হ্যাঁ, এই কাজটা আমি করেছি কিংবা এই কাজটা আমি করিনি, এই জায়গায় আমি গিয়েছি অথবা এই জায়গায় আমি যাইনি। এখন আমাদের যে প্রচলিত আইন আছে বা বিশ্বের যে সিস্টেম, লিগাল সিস্টেম সারা বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে প্রচলিত আছে, সাধারণত আমরা মৌখিক সাক্ষ্যকে বা মৌখিক প্রমাণকে বা মুখে বলার কথাকে সাক্ষ্য হিসেবে এস্টাবলিশ করে থাকে এবং এটার প্যারামাউন্ট ইম্পর্টেন্স, অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ আমি এই কাজটা করেছি, আমি যদি নিজের মুখে বলি কিংবা আরেকজন ব্যক্তি যদি তিনি নিজের মুখে বলেন যে হ্যাঁ, এই কাজটা আমি ওনাকে করতে দেখেছি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। নাও ডিজিটাল এভিডেন্স হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের জীবনের চারপাশে তাকালে আমরা দেখতে পাবো আমাদের লাইফটা কিন্তু অনেক বেশি রেগুলেটেড বাই ডিজিটাল টেকনোলজি। আমি একটা জায়গায় যাচ্ছি, আমার ছবি তোলা হচ্ছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অর্থাৎ রাস্তায় সিসিটিভি ফুটেজ রয়েছে বা আমাদের যে কোনো জায়গায় এখন সিসি ক্যামেরা আছে, আমার এভিডেন্স কিন্তু রয়ে যাচ্ছে। কিংবা যদি সিসি ক্যামেরার কথা বাদও দিই, আমার নিজের হাতে মোবাইল আছে, এই মোবাইলে আমার জিমেইল ইনস্টল করা আছে বা বিভিন্ন ফোনের মধ্যে নানা রকমের অ্যাপ ইনস্টল করা আছে। এই অ্যাপগুলো কিন্তু রেকর্ড করে আমি কোথায় যাচ্ছি, আমি কোথা থেকে এসেছি কিংবা আমি কোথায় খেয়েছি, সবকিছু কিন্তু তারা রেকর্ড করে। এবং ভেরি ইন্টারেস্টিংলি আপনারা নিশ্চয়ই দেখছেন বা দেখতে পাবেন, ওরা আমাকে সাজেস্ট করে যে আমি আজকে এই জায়গাটায় এসেছিলাম, আমি দিন আগে কিন্তু এখানে এসেছিলাম, বা এই জায়গাটায় আপনি আছেন, এই জায়গা সম্পর্কে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। ধরেন আপনি কথার কথা বলছি, বসুন্ধরা সিটিতে গিয়েছেন, এখন সামওয়ান হ্যাজ এ কোয়েশ্চেন রিগার্ডিং বসুন্ধরা সিটি, বসুন্ধরা সিটিতে কি ফুচকা পাওয়া যায়, আপনাকে কিন্তু গুগল সাজেস্ট করছে। ও কিভাবে বুঝলো আপনি বসুন্ধরা সিটিতে আছেন, সে কিন্তু আপনাকে ট্র্যাক করছে। সো এই যে জিনিসগুলো, আমার ফুটপ্রিন্ট, আমি কি করছি, কোথায় যাচ্ছি, সবকিছু কিন্তু বিভিন্ন ডিজিটাল মাধ্যমে রেকর্ডেড হচ্ছে। এই জিনিসগুলোই যদি কখনো কোনো আদালতে তথ্য প্রমাণ হিসেবে আমার বিরুদ্ধে বা আমার পক্ষে আনা হয়, তখন সেটাকে আমি বলবো ডিজিটাল সাক্ষ্য। ঠিক আছে। এখন সাক্ষ্যের এই যে বিবর্তন বা এই যে পরিবর্তন, এটি নিয়ে যদি আলাপ করেন, প্রাচীন কাল থেকে এই যে ম্যাট্রিক্সের কাল পর্যন্ত এই যে প্রমাণের পদ্ধতির ওপর যে বিবর্তন, যে প্রক্রিয়াটা বা যে ধারাটা, ওটার উপরে একটু আলোকপাত করুন। জি, এখানে একটা জিনিস বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের পৃথিবীর ইতিহাসে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহারটা কিন্তু খুব বেশি দিনের না। অর্থাৎ আমরা যদি মানব সভ্যতার ইতিহাস কথার কথা ধরে নিই ৫,০০০ বছর, আমরা ধরে নিতে পারি এই ৫,০০০ বছরের এই পথ পরিক্রমার মধ্যে মাত্র ২০০ বছর, ১৮০০ শতাব্দী থেকে এখনকার সময় পর্যন্ত তথ্য প্রযুক্তি বিষয়ক নানান আবিষ্কার এবং ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার আগেও তো অপরাধ ছিল, মানুষ ছিল, আইন আদালত বিচার সবকিছুই ছিল। তখন কিভাবে এই জিনিসগুলো প্রমাণ হতো? মোটা দাগে প্রাচীনকাল থেকে যদি আমরা বলি, আমাদের ভারতীয় উপমহাদেশের কথা যদি আমরা বলি, এখানে ইতিহাসের সভ্যতার একটা পুরনো স্থান, প্রায় আমাদের ৩, ৪, ৫,০০০ বছর কিংবা তারও পুরনো সভ্যতা আমাদের ভারতীয় উপমহাদেশে রয়েছে। এইখানে প্রাচীন ভারতীয় উপমহাদেশের যে সাক্ষ্য ব্যবস্থাটা ছিল, সেখানে ছিল আপনার লিখিত ভার্সন, শ্রুতি অর্থাৎ যেটা হচ্ছে শোনা যায় এরকম ভার্সন, কিছু ছিল ভুক্তি, ভুক্তি বলা হতো যেগুলো হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স হিসেবে পাওয়া যায়। সো লেখ্য, শ্রুতি, ভুক্তি এই ধরনের কিছু বিষয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সাক্ষ্য হিসেবে ব্যবহার হতো। অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি কোনো রিটেন এভিডেন্স পাওয়া যায়, আপনার বিরুদ্ধে যদি কেউ মৌখিকভাবে সাক্ষ্য দেয় কিংবা আপনার বিরুদ্ধে যদি কোনো ফিজিক্যাল এভিডেন্স পাওয়া যায় বা আপনার পক্ষে, সেটা হচ্ছে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে সাবকন্টিনেন্ট। আবার আমরা যদি অন্যান্য সিভিলাইজেশনের দিকে তাকাই, সেখানে মোটা দাগে ২ জন ব্যক্তির সাক্ষ্য, এই জিনিসটাকে ইম্পর্টেন্স দেওয়া হতো। এটা আপনার বাইবেলে ওটা রেফারেন্স আছে, ইভেন ইসলামে, আমাদের যে ইসলামে যে সাক্ষ্য আইন আছে, মুসলমানদের যে কোরআনের মাধ্যমে যে সাক্ষ্য আইনগুলো আসছে, এখানেও সাক্ষী অর্থাৎ ব্যক্তি ভিজিবল, মানে দেখেছে এবং মুখে বলেছে, এই ধরনের বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমাদের দেশের যে আইনটা বর্তমানে আছে, এটা ১৮৭২ সালে প্রণীত আইন, সাক্ষ্য আইন, যেটা ব্রিটিশরা করে দিয়েছেন। এখানেও সাক্ষী হিসেবে বা সাক্ষ্য হিসেবে ২ ধরনের জিনিসকে মূলত রেকগনাইজ করা হচ্ছে। একটা হচ্ছে ওরাল এভিডেন্স অর্থাৎ মৌখিক যে সাক্ষ্য,
আরেকটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ দালিলিক সাক্ষ্য, অর্থাৎ কাগজপত্র বা দলিলের মাধ্যমে যে সাক্ষ্যটা আসে। সো সর্বশেষ যেটা আমরা আজকের আমাদের আলোচনার বিষয় কিছুটা রয়ে যায়, যে ডিজিটাল এভিডেন্স বা ফরেন্সিক এভিডেন্সের যে অ্যামেন্ডমেন্ট এসেছে আমাদের সর্বশেষ 2022 সালে, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সাক্ষীর বিষয়টাকে আরেকটু ব্রড করা হয়। এখানে মেটেরিয়াল সাক্ষ্য বলে একটা ক্লজ ঢুকানো হয়, বা একটা সংজ্ঞা নিয়ে আসা হয়, যেখানে বলা হয় যে যেগুলো ফরেন্সিক এভিডেন্স, যেমন কোনো ব্লাড বা রক্ত বা কোনো ক্ষত বা এই ধরনের কোনো ফিজিক্যাল এভিডেন্স যদি হয়, সেটিও সাক্ষ্য হিসেবে আমাদের এভিডেন্স আইনে বিবেচিত হবে। সো বিবর্তনের কথা যদি আমরা বলি, পুরনো সময়ে মানুষের দৃষ্টি এবং এই দৃশ্যমান মানুষের দেখা সাক্ষ্যটাই ছিল মৌলিক বিষয়। একই সাথে কাগজপত্র, দলিল, দস্তাবেজও সাক্ষ্য হিসেবে বিবেচিত হতো। কিন্তু ধীরে ধীরে যখন ডিজিটাল এভিডেন্স আসলো কিংবা তথ্য প্রযুক্তির নানা ধরনের আবিষ্কার আসা শুরু হলো, তখন হচ্ছে আস্তে আস্তে আইনেরও কিছুটা বিবর্তন আসা শুরু হলো। আইনও আস্তে আস্তে প্রথমত বিভিন্ন মামলার মাধ্যমে বিভিন্ন আদালত তার মামলার রায়ে হচ্ছে এই ইলেকট্রনিক এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স, এই ধরনের বিষয়গুলোকে কোর্টের জন্য অ্যাডমিসিবল বা কোর্টের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত করলেন। পরবর্তীতে আইনের সংশোধনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন বাংলাদেশে ডিজিটাল এভিডেন্সও আইনগত সাক্ষ্য হিসেবে প্রমাণ করতে, কোর্টে উপস্থাপন করতে পারি। জি ভাই, এখন এই যে 1872 সালে যে সাক্ষ্য আইনটা প্রণয়ন করা হয়, বা হচ্ছে এখানে কোন ধরনের সাক্ষ্যের আসলে স্বীকৃতি দেওয়া হয়, বা এটার প্রকারভেদটা কিরকম ছিল? যেটা বললাম যে প্রথমত এখানে মূলত দুই ধরনের সাক্ষ্যকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। প্রাইমারি যে ড্রাফটটা করা হয় বা যে ড্রাফটের উপর আমরা এত বছর ধরে আসলে চলে এসেছি, ওরাল এভিডেন্স এবং ডকুমেন্টারি এভিডেন্স। ওরাল এভিডেন্সের মধ্যেও আবার ডিরেক্ট এবং হিয়ারসে, অর্থাৎ একটা হচ্ছে আমি নিজে কথা বলছি, আরেকটা হচ্ছে আমি কথা বলছি কিভাবে, আমি বলছি যে দেখেন আমি ওনাকে দেখেছিলাম, উনি এখান থেকে বেরিয়ে এসেছেন, এটা একটা এভিডেন্স। আর হেয়ারসে হচ্ছে আমি আমার বন্ধুর কাছে শুনেছি যে উনি ওই বিল্ডিং থেকে বেরিয়ে এসেছেন। দুটোই আমি মুখে বলছি, কিন্তু দুটোর কিন্তু অ্যাঙ্গেল বা উৎসটা ভিন্ন। এই ধরনের সাক্ষ্যগুলো আমরা দেখেছি আমাদের আইনে রেকগনাইজড ছিল। প্লাস হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ দালিলিক যে প্রমাণ। এই দলিলের মধ্যে হতে পারে আপনার কন্ট্রাক্ট হতে পারে, চুক্তি হতে পারে, ইভেন বইপত্র হতে পারে, ম্যাপ হতে পারে, নানা ধরনের যে সমস্ত বিষয় রিলেভেন্ট আছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের আইনে রেকগনাইজ ছিল। সো এর মাধ্যমে মূলত আমাদের আইনের যে আইনগত যে রেকগনিশন এখানে ছিল। পরবর্তীতে বিভিন্ন মামলার মাধ্যমে আমাদের আদালত ডিজিটাল এভিডেন্স না হলেও ইলেকট্রনিক এভিডেন্সকে রেকগনাইজ করেছিলেন, অর্থাৎ ভিডিও টেপ। যেমন ধরেন আমরা অনেক সময় প্রায় দেখে থাকি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে, আজকাল তো আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক সময় দেখে থাকি, যে কোনো অ্যাক্সিডেন্টই হোক না কেন আমরা কিন্তু কোনো না কোনো ভিডিও ফুটেজ পেয়ে যাই। সিসিটিভির মাধ্যমে হোক কিংবা উৎসাহী পথচারীরা ভিডিও রেকর্ডিং করে, যে কোনো মর্মান্তিক হোক, হাস্যকর হোক, যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনারে আমরা ভিডিও ফুটেজ আমরা কিন্তু পেয়ে যাই। কিন্তু আইনে কিন্তু 22 সালের আগ পর্যন্ত ওই ভিডিও ফুটেজকে রেকগনাইজ করা হতো না সাক্ষ্য হিসেবে। কিন্তু যেহেতু কোর্ট রায় দিয়েছে, কোর্টের রায় আমাদের জন্য আইন হিসেবে মান্য সমানভাবে, তখন এই জিনিসটাকে আমরা কোর্টে উপস্থাপন করতে পারতাম। বাট এখন যেহেতু আইনের সংশোধনের মাধ্যমে ডিজিটাল এভিডেন্স, ইলেকট্রনিক এভিডেন্স এবং ফরেন্সিক নানা ধরনের এভিডেন্স আমাদের আইনে স্বীকৃত হয়েছে, সুতরাং আমরা এখন বেশ বৃহৎ পরিসরের সাক্ষ্যকেই অ্যাকোমোডেট করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনারা যদি কেউ দেখে থাকেন, আমরা মনে হচ্ছে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজের মধ্যে পড়ে গিয়েছি। তো আশা করছি খুব দ্রুতই এটি রিজলভ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। দুঃখিত, সাময়িকভাবে আমার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আচ্ছা, তো ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনের সাথে সাথেই যে ডিজিটাল সাক্ষ্যের প্রচলনটা শুরু হলো, এই সম্পর্কে একটু আলোকপাত করবেন বিস্তারিত। আচ্ছা,
সো ডিজিটাল এভিডেন্স বলতে আমরা আমাদের আইনে কি বুঝি এটা একটু সংক্ষেপে হয়তো বলার চেষ্টা করা যেতে পারে, যদিও এটা আসলে প্রপার না হবে, অনেকের জন্য হয়তো বুঝতে কষ্ট হবে। আমাদের আইনে মোটা দাগে ডকুমেন্ট বা দালিলিক সাক্ষ্য বলতে যে বিষয়টা বোঝানো হয়েছিল সেই দালিলিক বিষয়বস্তুর মধ্যেই ডিজিটাল রেকর্ড নামে একটা নতুন বিষয় নিয়ে আসা হয়েছে এবং এই ডিজিটাল রেকর্ডের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই সংজ্ঞায় বলা হচ্ছে যে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড হচ্ছে এমন কোনো একটি বিষয় যেটা হচ্ছে কোনো একটা ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে, যেমন ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, কম্পিউটারের মেমোরি, ফিল্ম বা এই ধরনের যে কোনো বিষয়বস্তুতে, অডিও ভিডিও যে কোনো মাধ্যমে রেকর্ডেড কোনো একটা বিষয়বস্তু, এবং যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস, নট নেসেসারিলি যে আমাদের যেগুলোর কথা বললাম না, যেগুলো আমরা সচরাচর দেখে থাকি এমনটি নয়। মোবাইল ফোন হতে পারে, কম্পিউটারের অন্য যে কোনো ভার্সন হতে পারে, সিসিটিভি ফুটেজ হতে পারে, ডিভিডি হতে পারে, এই ধরনের যে বিষয়বস্তু, মোটা দাগে ডিজিটাল বস্তু বলতে আমরা যা বুঝে থাকি বা যে বিষয়বস্তুর মধ্যে কোনো ডিজিটাল ইনফরমেশন সংরক্ষণ করা যায়, এই ধরনের কোনো বিষয়কেই ডিজিটাল রেকর্ড হিসেবে আমাদের আইনে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং আইনের বিভিন্ন অঙ্গে, যেখানে আগে ডকুমেন্টের বিষয়বস্তু নিয়ে কথা বলা ছিল, সেখানে ডকুমেন্টের সাথে সাথে এই ডিজিটাল এভিডেন্সকেও বা ডিজিটাল সাক্ষ্যকেও ইনকর্পোরেট করা হয়েছে বা নিয়ে আসা হয়েছে। একইভাবে ডিজিটাল সিগনেচার, যেটা আমরা এখন জানি যে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্ট এখন হয়ে গিয়েছে আমাদের আইনগত এবং কমার্শিয়াল ওয়ার্ল্ডে, যে আমরা একটা চুক্তি আগে মানুষ কাগজে কলমে লিখে মানে সাইন করে দিত অথবা টিপসই দিত, সেই জায়গাটায় এখন আমরা ডিজিটালি সাইন করতে পারি, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সাইন করতে পারি, বা ডিজিটাল সিগনেচারের কিছু মেকানিজম আছে, এগুলোর মাধ্যমে আমরা স্বাক্ষর করতে পারি। এই বিষয়বস্তুগুলোকেও কিন্তু আমাদের এই নতুন যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে 22 সালে, এই অ্যামেন্ডমেন্টে সেটাকে অ্যাকোমোডেট করা হয়েছে। ঠিক একইভাবে ডিজিটাল এভিডেন্স বা ডিজিটাল রেকর্ড কিভাবে কোর্ট গ্রহণ করবেন, অ্যাডমিসিবিলিটির যে প্রশ্নটা, সেই প্রশ্নটাও এখানে মোটামুটি ভালোভাবে রিজলভ করা হয়েছে। এবং কোর্টের কাছে এই ডিজিটাল সাক্ষ্য বা ডিজিটাল এভিডেন্সগুলো কি গ্রহণযোগ্য হবে কি হবে না, এই বিষয়ে সেখানে কথা বলা হয়েছে। মোটামুটিভাবে আইনের মধ্যে যেখানে যেখানে ডকুমেন্টস বা যেখানে যেখানে এভিডেন্সের প্রয়োজন আছে, ডিজিটাল রেকর্ডস সেখানেই সন্নিবেশ করা হয়েছে। এবং আমার সীমিত বুদ্ধি বা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা যেটা বলে যে এই সন্নিবেশনটা বেশ ভালোভাবেই হয়েছে। মোটামুটিভাবে এখানে বেশ ব্রড রেঞ্জের এভিডেন্সকে কভার করা সম্ভব। আচ্ছা, বাংলাদেশে যে ডিজিটাল সাক্ষ্য আইনের যে ধারণাটা বা এটার যে প্রচলন, এটা কি একটু দেরিতে প্রবেশ করলো, এবং এটি মানে দেরিতে প্রবেশ করার কারণ আসলে কি? আচ্ছা, এটা একটু বলা ডিফিকাল্ট, কারণ আমাদের আইনগত যে প্রচলনটা আসলে খুব বেশি দেরিতে হয়েছে এটা বলা যাবে না। কারণ আমি যেটা বললাম যে বিভিন্ন সময় কিন্তু আদালতের মাধ্যমে, আদালতের বিভিন্ন রায়ের মাধ্যমে এই জিনিসগুলো এস্টাবলিশ হয়েছিল। ভিডিও ক্যাসেটের কথা বললাম, ভিডিও টেপ বা অডিও রেকর্ডিং বা এই ধরনের বিষয়গুলো, এগুলো কিন্তু আগে থেকেই মোটামুটিভাবে রেকগনাইজড হয়ে আসছে। তবে হ্যাঁ, আইনের সংশোধনীর বিষয়টা আসলে একটু জটিল, কারণ আপনি এই আইনটা দেখলেই বুঝতে পারবেন যে আইনটা লেখা হয়েছে 1872 সালে, প্রায় আমাদের আজকের প্রোগ্রামটাতেও লেখা আছে সার্ধশত বর্ষ, অর্থাৎ প্রায় 150 বছর প্রায় হয়ে গিয়েছে এই আইনটা। সো এই ধরনের একটা আইন যখন প্রণয়ন করা হয়, সেটাকে ওই পরিমাণ ইনসাইট এবং ওই পরিমাণ দূরদৃষ্টি নিয়ে আসলে অ্যামেন্ড করতে হয়, যাতে করে আগামী 150 বছরে ওই আইনটাতে আর কোনো পরিবর্তন আনার প্রয়োজন না হয়, এমন কিছু বিষয় সেখানে ইনকর্পোরেট করা হয়। সো এই কারণে আইন সংশোধনের বিষয়টা সবসময় খুব ডিফিকাল্ট, কিছু কিছু ক্ষেত্রে সময় সাপেক্ষ বটে, এবং যেহেতু টেকনিক্যাল একটা জিনিস, এই জায়গাটা কিন্তু খুবই 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 কঠিন। তারপরেও আমার কাছে এটা একটা গুড সাইন হিসেবে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের আইনে এই বিষয়টা দ্রুত চলে এসেছে। বিশেষ করে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এখন এত দ্রুত হচ্ছে যে বিশ্বের উন্নত দেশগুলো বলতে যেটা আমরা বুঝি, ইভেন আমরা যাদের কাছ থেকে আইনটা ইনহেরিট করেছি, অর্থাৎ ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডেও কিন্তু এখনো তারা ডেফিনেটলি ডিজিটাল এভিডেন্স বা এই ধরনের বিষয়গুলো নিয়ে খুবই অ্যাডভান্স লেভেলে তাদের আইন রয়েছে। কিন্তু এখনকার যে চ্যালেঞ্জ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে আইনগতভাবে রেগুলেট করা হবে কিংবা ডিল করা হবে, এটা নিয়ে কিন্তু তারা স্টিল কাজ করছে। তারা কিন্তু এখনো কনক্রিট কোনো আইনের বা কনক্রিট কোনো, কেউই পারে নাই, আমেরিকা পারেনি, ইউকে পারেনি, ইনফ্যাক্ট এটা আদৌ পারা সম্ভব কিনা এটাও একটা প্রশ্ন।
সো এই জন্য আসলে অন্য যে কোনো আইন হয়তো অ্যামেন্ড করা খুব সহজ, কিন্তু ডিজিটাল এভিডেন্স বা ডিজিটাল সিকিউরিটি বিষয়ক আইনগুলোকে ধারণ করা, বোঝা এবং সেটা প্রপার অ্যাপ্লিকেশন নিশ্চিত করে একটা অ্যামেন্ডমেন্ট করাটা, এটা হয়তো কঠিন হতে পারে। তবে তারপরেও এটা বাংলাদেশ হয়তো চাইলে আরো আগেও করতে পারতেন, কিন্তু যেহেতু এটা আইনগত আইন প্রণেতাদের বিষয়, সেটা তারাই ভালো বলতে পারবেন কেন এটি হয়নি। বাট আমরা অন্তত এটুকু বলতে পারি যে অ্যাটলিস্ট উই হ্যাভ সামথিং, কিছু না থাকার থেকে অন্তত আমাদের সামনে কিছুটা প্রভিশনস এবং কিছুটা ফ্লেক্সিবিলিটি এখন এসেছে আগের তুলনায়। আচ্ছা, তার মানে আমরা খুব বেশি দেরি করে ফেলিনি। তো এখন দা এভিডেন্স অ্যাক্ট 2022 বা ডিজিটাল সাক্ষ্য আইন যেটা, আহ, এটি বলতে আসলে কি বোঝানো হয়েছে, এটা একটু বিস্তারিত আমাদেরকে বলবেন। আচ্ছা, ডিজিটাল সাক্ষ্য বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা আমরা আলোচনা করলাম, যে আমাদের আইনের ডকুমেন্টস যেখানে বলা হয়েছে সেখানে হচ্ছে ডিজিটাল রেকর্ড যে জিনিসটা বা ইলেকট্রনিক রেকর্ড, এইটাকে অ্যাকোমোডেট করা হয়েছে। এর মাধ্যমে বেসিক্যালি ডিজিটাল রেকর্ড হিসেবে ডিজিটাল এভিডেন্সকে সন্নিবেশ করা হয়েছে। হাউএভার, আমি যদি সহজ ভাষায় বলার চেষ্টা করি যে বেসিক্যালি এখন বাংলাদেশে যে কোনো ধরনের ভিডিও, অডিও, সিসিটিভি ফুটেজ, মোবাইলের রেকর্ড, মোবাইল রেকর্ড নিয়ে একটু পরে কথা বলবো, হার্ডওয়্যার, সফটওয়্যার, এই ধরনের বিষয়গুলো কিন্তু সাক্ষ্য হিসেবে চলে আসবে। হাউএভার, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ডিজিটাল এভিডেন্স শুনলে, আমি জাস্ট প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি, আমরা বিশেষ করে আমরা যারা সাধারণভাবে চিন্তা করি বা সাধারণ মানুষ বেসিক্যালি, তারা কিন্তু একটা বিষয় মনে রাখি যে আমি যদি কারো ফোন রেকর্ড করে ফেলি, এইটা একটা ডিজিটাল এভিডেন্স হিসেবে আমি কোর্টের সামনে নিয়ে আসতে পারবো। এই জন্য প্রায় সময় আমরা অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই যে ভাই, ও আমার কাছ থেকে টাকা নিয়ে এখন টাকা ফেরত দিচ্ছে না, আমার কাছে কিন্তু ডিজিটাল এভিডেন্স আছে। কি এভিডেন্স আছে? আমি তার ফোন রেকর্ড করছি, তার সাথে আমার ফোনে কথা হয়েছে, সে সেখানে স্বীকার করেছে যে আমি এই বিষয়টা তার থেকে আমি টাকা নিয়েছি। এখন কি আমি তার বিরুদ্ধে মামলা করতে পারবো এই এভিডেন্সটা দিয়ে? আমার সীমিত জ্ঞানে উত্তরটা হচ্ছে না। কারণ ডিজিটাল এভিডেন্স মানেই কিন্তু এমন কিছু না যে আপনি যা ইচ্ছা তাই নিয়ে একটা ডিজিটাল ফরম্যাটে থাকলে সেটা আপনি কোর্টের সামনে উপস্থাপন করতে পারবেন। বিশেষ করে যেখানে প্রাইভেসির প্রশ্ন আছে, যেখানে একজন মানুষের অধিকারের প্রশ্ন আছে, আপনি যদি তার সাথে কথা বলার সময় তাকে জানান যে আপনার কথাটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, তারপরে যদি সে আপনাকে বলে যে না ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা 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 ইত্যাদি, ইন দ্যাট কেস এটাকে আপনি কিন্তু রেকর্ডিং হিসেবে ব্যবহার করতে পারবেন বা এভিডেন্স হিসেবে নিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ আনঅথরাইজড বা অনুমতি ছাড়া, কনসেন্ট ছাড়া যে কোনো ধরনের রেকর্ডিং করা, ভিডিও হোক, অডিও হোক, যাই হোক, এটা কিন্তু আনএথিক্যাল প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু আপনার কোর্টের সামনে এভিডেন্স হিসেবে ব্যবহার করাটা যাবে না। সম্প্রতি আমাদের সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছে, যে রায় বলা হয়েছে যে যে আনঅথরাইজড বা আনপারমিটেড কোনো ফোন কল বা কোনো ভয়েস রেকর্ড, এগুলো এভিডেন্স হিসেবে সামনে আনার সুযোগ নেই। তো এই কারণে এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে। এটার আরেকটা বিষয় আমরা খুব সহজে বুঝতে পারি, আপনারা প্রায় সময় দেখবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমার কেয়ারে ফোন করি। কাস্টমার কেয়ারে ফোন করলে তারা একটা রেকর্ডেড মেসেজ কিন্তু চালায় যে আপনার এই কলটি রেকর্ড করা হচ্ছে প্রশিক্ষণের জন্য কিংবা যে কোনো কারণে হোয়াট এভার। তারা কিন্তু শুরুতেই আমাকে জানিয়ে দিচ্ছে যে আমার কলটা রেকর্ডেড হচ্ছে। সো আমি চাইলে সেখানে থাকতেও পারি, আমি চাইলে বেরিয়েও আসতে পারি। আমি যদি থাকি, তার অর্থ হচ্ছে কি, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আমার কল রেকর্ড করছি। ইন দ্যাট কেস ওই পিস অফ এভিডেন্সটা কিন্তু ডিজিটাল এভিডেন্স হিসেবে ব্যবহৃত হতে পারবে। বাট আমি, আমার ফোনে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ যে কোনো কল করলে সেই কল রেকর্ডেড হয় এবং সেই কলটা আমি ব্যবহার করতে চাই বা হুমকি দেই যে তোমার কিন্তু আমার কথা রেকর্ড করা আছে, এটা আসলে খুব বেশি বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, এখন এই জন্য আমরা দেখছি যে অধিকাংশ সিম কোম্পানিগুলো যেটা করছে, আমি কল রেকর্ড যদি করতে চাই, আমি যদি রেকর্ডারটা অন করি, তাহলে আগে থেকেই আমাদেরকে বলে দেয় যে আপনার কলটি রেকর্ড হচ্ছে এই মুহূর্তে। এটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। রাইট, এটা এখন হচ্ছে। আহ এই জি, ডিজিটাল সাক্ষ্য আইন যেটা, আহ, বা হচ্ছে যে 1872 সালে যে আইনটা প্রণয়ন করা হয়েছিল, এখানে এগুলার বাইরে আর কি কোনো ধরনের পরিবর্তন আনা হয়েছে? আচ্ছা, এখন একটা এই যে গুরুত্বপূর্ণ 22 পরিবর্তন সালে ছিল, সংশোধন সেটা হচ্ছে, জি জি, 22 সালের অ্যামেন্ডমেন্ট একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল। সেটা হচ্ছে আমাদের এভিডেন্স অ্যাক্টের একটা খুব ইনফেমাস একটা সেকশন আছে যেটাকে বলা হয়
ক্যারেক্টারকে অ্যাসাসিনেট করার মতো একটা সেকশন, বিশেষ করে রেপ বা এই ধরনের সেক্সুয়াল অফেন্সেসে যে সমস্ত ভিকটিম যারা ছিলেন, মেয়ে যারা ছিলেন, তাদেরকে জেরা করার সময় তাদের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করার সুযোগ ছিল। যে তাদেরকে বলা যেত যে এই মেয়েটা জেনারেলি ইমমরাল ক্যারেক্টারের মেয়ে, অর্থাৎ তার চরিত্র নিয়ে, যিনি ভিকটিম হলেও তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার একটা সুযোগ ছিল। কিন্তু এখনকার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সেকশনটাকে বাতিল করে দেওয়া হয়েছে, যাতে করে এই ধরনের কোনো প্রশ্ন আর কিন্তু করার সুযোগ নেই। এটা একটা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট আমরা বলবো, কারণ এর মাধ্যমে একজন ভিকটিম যিনি অলরেডি একটা অন্যায়ের শিকার হয়েছেন, তাকে আবার কোর্টে এনে ভরা কোর্টের সামনে এই ধরনের প্রশ্ন করাটা কিন্তু তার জন্য আরো অনেক বেশি অবমাননা করা, অনেক বেশি কঠিন। কিন্তু যেহেতু আইনের সুযোগটা দেওয়া ছিল, এই জন্য প্রশ্নটা করা হতো। সো এই জিনিসটা আমাদের এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। সো এটা একটা সিগনিফিকেন্ট চেঞ্জ বলতে হবে। হ্যাঁ, এই অ্যামেন্ডমেন্টটি আমার মনে হয় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এরপর আপনার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আমাদের ডিজিটাল সাক্ষ্য আইন যেটি, এটি নিয়ে এক ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে যে এটিকে সহজেই ফেব্রিকেটেড করা যায় বলে ন্যায় বিচার লাভে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে অনেকেই মনে করছেন। আপনার কি মতামত এ বিষয়ে? আচ্ছা, এটা আসলে শুধুমাত্র যে আমাদের দেশে হচ্ছে বিষয়টা এমন না, সারা বিশ্বে এই ধরনের কিছু ফিয়ার বা কিছু ভয় তৈরি হচ্ছে, যেখানে একটা সাক্ষ্যকে ম্যানিপুলেট করার সুযোগ থাকে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রযুক্তিগুলো বর্তমানে দেখা যাচ্ছে, সেখানে এমন কিছু বিষয় আছে যেখানে একজন ব্যক্তির একটা ছবি দিয়ে তার বিভিন্ন ধরনের ছবি তৈরি করা সম্ভব। অর্থাৎ ধরুন আমার একটা ফেসবুকে একটা ছবি আছে, সেখানে শুধুমাত্র আমার গলা পর্যন্ত বা আমার চেহারাটা দেখা যাচ্ছে। এখন এইটুকুনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন ভাবে এডিট করতে পারে নিজে নিজে, এটা কিন্তু কোনো গ্রাফিক্স এডিটর প্রয়োজন হবে না, যেখানে দেখা যাচ্ছে যে আমি হয়তো দক্ষিণ মেরুতে একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, এরকম একটা ছবি সে আমাকে তৈরি করে দিবে, এবং এটা একদম বাস্তবিক অর্থে বাস্তবিক ছবির মতোই দেখাবে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রযুক্তিগুলো রয়েছে, সেটি ব্যবহার করে খুব সহজেই কিন্তু নকল বা ম্যানিপুলেটেড ছবি, ভিডিও কিংবা অডিও এই ধরনের রেকর্ড তৈরি করা যায়। কিন্তু এক্ষেত্রে ভয়ের জায়গাটা হচ্ছে কি, আসলে এই জিনিস তো এমনিতেও করা যায়। একটা দলিল যদি আমি দালিলিক সাক্ষ্য যদি বলি, একটা চিঠি যদি আমি বলি, চিঠি কি নকল করা যায় না? যায় তো। কিংবা একটা রেকর্ড বা একটা বই, একটা যে কোনো এক ধরনের এভিডেন্স, কিংবা আমার যে মৌখিক সাক্ষ্য যেটাকে আমরা বলছি ওরাল এভিডেন্স, সেটাই কি শতভাগ নির্ভরযোগ্য? আমরা তো মিথ্যা কথা বলতে পারি। সুতরাং এককভাবে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিংবা প্রযুক্তিকে দোষ দেওয়াটা মুশকিল হয়ে যাবে, কারণ প্রযুক্তির মাধ্যমে যেমন ভাবে ম্যানিপুলেট করার সুযোগ আছে, ঠিক তেমনি ভাবে ম্যানিপুলেটটা হয়েছে কিনা কিংবা এখানে কোনো জালিয়াতি হয়েছে কিনা এটা যাচাই করারও কিন্তু একটা বড় সুযোগ আছে। সুতরাং কেউ যদি চায় যে আমি এটা একটু টেস্ট করে দেখব, এটাকে অনেক সময় ফরেন্সিক অ্যানালিসিস বলা হয়, এবং এই ফরেন্সিক অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু কোনো ছবি, কোনো রেকর্ড, কোনো ভিডিও সত্যিকার অর্থে তৈরি করা হচ্ছে নাকি নকল নকল করা হয়েছে, এটা কিন্তু জানা যায়, এবং এর মাধ্যমে সহজেই এটা ধরে ফেলা সম্ভব। তবে হ্যাঁ, এমনও তো ভিডিও বা এভিডেন্স থাকতে পারে যেটা কোনোভাবেই করা যাচ্ছে না, সেটা ক্ষেত্রে একটা রিস্ক রয়ে যায়। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, ডিজিটাল সাক্ষ্যের মাধ্যমে, বিশেষ করে আমাদের দেশের আইনে যেভাবে জিনিসটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, এটা কিন্তু কনক্লুসিভ কোনো প্রুফ না, অর্থাৎ এটা কিন্তু চূড়ান্ত কোনো প্রমাণ হিসেবে আসেনি। চূড়ান্ত প্রমাণ বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে এটার মাধ্যমে জাস্ট বিকজ আমার একটা ছবি বা একটা ভিডিও কোথাও পাওয়া গেছে, বাস আমি এই কাজটা করছি কিংবা আমি এই কাজটা করি নাই, এ ধরনের কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোটা সম্ভব হয় না। যার ফলে এভিডেন্স একটা যদি ফ্যাব্রিকেটেড হয়, অন্যান্য পারিপার্শ্বিক এভিডেন্স যদি সেই সাক্ষ্যটাকে সমর্থন না করে, তাহলে কিন্তু আর এই সাক্ষ্য নিয়ে আমার চিন্তার কোনো কারণ নেই। হাওয়েভার তারপরেও অনেক রিস্ক থেকে যায়, যেখানে আপনার একটা সাক্ষ্যকে তার সমর্থনে আরো নানা রকম সাক্ষ্য ক্রিয়েট করে একটা সম্পূর্ণ মিথ্যা আবহ তৈরি করা যায়। বাট দ্যাট ইজ আনফরচুনেট এবং দ্যাট ইজ এন এক্সেপশন। কিন্তু এটাকে চিন্তা করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে এখানে আমাদের সচেতনতার অনেক বিষয় আছে, আমাদের নিজস্ব জানাশোনার অনেক বিষয় আছে। আমি যদি আইনজীবী হই, একজন লোক যদি এসে আমাকে একটা ছবি দেখিয়ে বলে যে দেখেন একটা এভিডেন্স আছে, এখন এমনও হতে পারে যে সেই জিনিসটা আসলে সে
ইটস এ ডক্টর ফটো, অর্থাৎ হচ্ছে একটা জালিয়াতি করে তৈরি করা ছবি কিংবা একটা ভিডিও টেপ কিংবা অডিও যেটা সে নকল করে তৈরি করেছে বা প্রযুক্তি ব্যবহার করে সেখানে সে ঘষা মাজা করেছে। এখন এইটা বোঝার জ্ঞান কিংবা অভিজ্ঞতা যদি আমার না থাকে আমি সহজেই এটাতে প্রতারিত হতে পারি। সেম জিনিস ঘটতে পারে আমাদের মাননীয় বিচারক যারা আছেন তাদের উপর, অর্থাৎ আমাদের আদালতের বিচারক এবং আইনজীবী এবং যারা এই বিষয়গুলো ডিল করেন তাদের কিন্তু এই টেকনিক্যাল নলেজ গুলো থাকাটা কিংবা তাদেরকে টেকনিক্যাল বিষয়ে হেল্প করার মতো কোনো বিষয় অথরিটি থাকাটা কিন্তু জরুরি, যাতে করে তারা এই বিষয়গুলো বিবেচনা করতে পারেন। আমাদের বাংলাদেশে যেরকম আছে যে ফরেন্সিক ল্যাব বা ফরেন্সিক অ্যানালিসিসের জন্য আমাদের স্পেশালাইজড কিছু প্রতিষ্ঠান আছে, অনেক সময় তাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়, বা কিংবা পুলিশের যে স্পেশালাইজড ডিপার্টমেন্ট গুলো আছে তাদেরকে তদন্তের জন্য বলে দেওয়া হয়। তো এইসব ক্ষেত্রে তারাও যদি, আশা করি তারাও যথেষ্ট কেপেবল হয়ে উঠছে, কিন্তু যেহেতু প্রযুক্তি নিয়ত পরিবর্তনশীল, অর্থাৎ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সুতরাং তাদেরকেও কিন্তু প্রতিনিয়ত এই জিনিসগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। এখানে নেটওয়ার্কের আসলে একটু বেশি সমস্যা করছে আজ। আচ্ছা, ঠিক যাই আছে। হোক, তো আপনি বলছিলেন যে মানে এই ধরনের এভিডেন্স গুলার ক্ষেত্রে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এভিডেন্স গুলো আছে এগুলা যাচাই করার ক্ষেত্রে কি তাহলে কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে, বা হচ্ছে যাতে এটা ভুল কি সঠিক আমি কোনোভাবে যাচাই করতে পারি, বা মাননীয় বিচারক এটি যাচাই করতে পারেন? আচ্ছা, না, এটা আসলে আনা হয়েছে বা হয়নি তার থেকে বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে যে জিনিসটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে যে কোনো প্রযুক্তি। আজকে যেটা ইম্পর্টেন্ট, আমি আজকের জিনিসটার উপর খুব ভালোভাবে প্রশিক্ষণ নিলাম এবং কাজ করলাম, দেখা যাচ্ছে যে কালকেই এই পুরো বিষয়টা এখন অবসলিউট হয়ে গেছে, এটার কোনো ফাংশন নেই, হতে পারে। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে যে কন্টিনিউয়াস একটা এমন একটা প্রসেস থাকতে হবে, এবং সেটা শুধুমাত্র যে একটা প্রাতিষ্ঠানিক হতে হবে নট নেসেসারিলি দ্যাট, আমাদের লেখাপড়ার মধ্যেও জিনিসগুলো আসতে পারে। বিশেষ করে যারা এভিডেন্স নিয়ে কাজ করেন, যারা ইনভেস্টিগেশন নিয়ে কাজ করেন, যারা ডিজিটাল সিকিউরিটি নিয়ে কাজ করেন, তারা যথেষ্ট কেপেবল এবং তাদেরও এই ট্রেনিং এর যে বা প্রশিক্ষণ বা ডেভেলপমেন্টের জায়গাগুলো কন্টিনিউয়াস এর মধ্যে রাখতে হবে, যাতে করে যে কোনো প্রশিক্ষণ বা যে কোনো সমস্যা আসলে তারা সেটাকে ডিল করতে পারে। একটা কথা খুব প্রচলিত আমাদের এই প্রযুক্তির আইনের জগতে যে 21st century's problems cannot be solved by 20th century's laws, অর্থাৎ একবিংশ শতাব্দীর যে সমস্যাগুলো সেগুলো বিংশ শতাব্দীর আইনের সমাধান হবে না। অর্থাৎ এখন দেখেন 2023 সালে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, আমরা কিন্তু জিনিসগুলোকে ডিল করার চেষ্টা করছি 1872 সালে সাক্ষ্য আইনকে অ্যামেন্ড করার মাধ্যমে। ঠিক আছে, অ্যাটলিস্ট এটুকু তো করছি, কিন্তু যে বিষয়টা বলা হয় যে সামনের দিনে জিনিসগুলো যদি আরো জটিল হয়ে যায় তখন কিন্তু আমাদের জন্য নতুন করে একটা যুগোপযোগী আইন তৈরি করা ছাড়া সমাধান তৈরি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ন্যায় বিচারের সাথে ব্যবহার করার জন্য কোনো ধরনের আইনি কাঠামোর প্রয়োজন হবে কিনা সে ব্যাপারে একটু আচ্ছা, আলোচনা করুন। জি, থ্যাংক ইউ। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা একটু, আমি জাস্ট সংক্ষেপে ব্যাখ্যা করতে চাই যে এটা কিভাবে কাজ করে। অনেকগুলো ধরনের মডেল আছে। সাধারণভাবে যেটা হয় যে একটা নিউরাল নেটওয়ার্ক বলা যায় বা একটা একটা মেকানিজম, একটা ইলেকট্রনিক সিস্টেমকে প্রচুর পরিমাণে ইনফরমেশন দেওয়া হয়, প্রচুর পরিমাণে, মানে অকল্পনীয় পরিমাণে ইনফরমেশন তাকে দেওয়া হয়। এই ইনফরমেশন গুলো সে নিজের মধ্যে ধারণ করে এবং তার মধ্যে কিছু এমন ফর্মুলা তৈরি করে দেওয়া হয় যাতে করে এই ইনফরমেশন গুলো সে বিশ্লেষণ করতে পারে। বিশ্লেষণ করে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আসা হয় সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অর্থাৎ আপনাকে আমি 1000টা বই পড়িয়ে ফেললাম, আপনাকে আমি বলে দিলাম যে এই বইয়ের বিষয়বস্তু এই, এই বইয়ের বিষয়বস্তু এই, ইত্যাদি ইত্যাদি। এরপর আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, দেখা যাচ্ছে যে আপনার মধ্যে যে দক্ষতাটা তৈরি হচ্ছে এই ট্রেনিং গুলোর মাধ্যমে, আপনি আমাকে যথাযথ উত্তরটা
দিতে পারছেন উইথ অলমোস্ট নিয়ার পারফেক্ট অ্যাকিউরেসি, অর্থাৎ আপনার উত্তরটা প্রায় 95% বা 99% কারেক্ট হচ্ছে। আমরা এখন চ্যাট জিপিটি যে একটা মডেল আছে, একটা চ্যাটবট আছে, এই জিনিসটার অনেক প্রয়োগ ব্যবহার দেখতে পাচ্ছি। চ্যাট জিপিটি হচ্ছে বেসিক্যালি একটা এলএলএম বলা হয়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন তাকে দেওয়া হয়েছে। এই ইনফরমেশনগুলোকে সে নিজের মতো করে অ্যানালিসিস করতে পারে এবং আপনি একটা প্রশ্ন করলে সেই প্রশ্নটা সে একটা উত্তর বের করে দিতে পারে। এখন এইখানে একটা সমস্যা তৈরি হয়, যে সমস্যাটা আসলে আমাদের আইন প্রণেতাদের, যারা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আইন নিয়ে কাজ করছেন, তাদের একটা মাথা ব্যথার বড় কারণ একটা হচ্ছে অস্পষ্টতা। অস্পষ্টতা মানে আপনি একটা প্রসেস, একটা আইন পড়লে আপনি বুঝতে পারছেন যে এটা বলা আছে, এখানে এটা বলা আছে, এর ফলে এটা হবে। আপনি যখন একটা ওষুধ তৈরি করেন, ওষুধের মধ্যে একটা ফর্মুলা থাকে যে এই ওষুধটা এই জিনিসটা এত পরিমাণ অংশে দিলে এরকম একটা মেকানিজম করে একটা ওষুধ তৈরি হবে। যে কোনো বিষয়ের একটা ফর্মুলা থাকে। একটা বিল্ডিং তৈরি করলেও তার একটা ফর্মুলা থাকে যে এখানে কি কি বিষয় ব্যবহার করা হয়েছে। হাউএভার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সমস্যা হচ্ছে অনেক সময় ব্ল্যাক বক্স বলা হয়। ব্ল্যাক বক্স অর্থ হচ্ছে আপনি প্রচুর পরিমাণে ইনফরমেশন তাকে দিয়েছেন এবং আপনি তাকে কিছু সূত্র দিয়ে দিয়েছেন যে যে সূত্রগুলো ব্যবহার করে সে এই ইনফরমেশনগুলোকে বিশ্লেষণ করতে পারবে। কিন্তু আপনি একটা প্রশ্ন করলে সে যে প্রশ্নের উত্তরটা খুঁজে বের করছে কি হিসেবে, কিভাবে সে ব্যবহার করছে, এটা কিন্তু জানার কোনো সুযোগ নাই। অ্যাবসলিউটলি এখানে একটা অন্ধকার একটা পর্যায়ে রয়ে গেছে। সুতরাং আপনি বলতে পারবেন না যে আসলে আমি তাকে যে তথ্য দিয়েছিলাম সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু সে সঠিকভাবে সিদ্ধান্তটা নিয়ে এসেছে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় চলে আসে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি, বায়াসের একটা প্রশ্ন চলে আসে। বায়াস এবং বায়াস মানে কি? বায়াস মানে হচ্ছে আপনার পক্ষপাতিত্ব। ধরে নেন আমাদের যে মডেলটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মডেলটা নিয়ে আমাদের কথার কথা আমাদের একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, তাকে এমন সব তথ্য দিয়ে আসা হয়েছে যে তথ্যগুলোতে একটা বিষয় লেখা আছে। সেই বিষয়টা হচ্ছে যে, আমি একদম উদাহরণ হিসেবে বলছি, কেউ অনুভবে নেবে না। ধরুন একটা সার্টেন এলাকার মানুষ, এই সার্টেন এলাকার মানুষ খুবই বেশি ভায়োলেন্ট, অর্থাৎ তারা খুবই বেশি মারামারি করতে পছন্দ করে। সে যতগুলো বই তাকে আমরা পড়িয়েছি, যতগুলো তথ্য তাকে আমরা দিয়েছি, সবগুলোতেই একটা কথা লেখা ছিল যে ওই এলাকার মানুষ মানে ধরেন এক্সপ্রেসের এলাকার মানুষ, তারা খুবই ভায়োলেন্ট। তারা কথায় কথায় মারামারি করে, কথায় কথায় মামলা করে, কথায় কথায় মানুষকে হত্যা করে, ইত্যাদি ইত্যাদি। ও কিন্তু এগুলো শিখে নিয়েছে। এখন আপনি যদি তাকে বলেন যে এই যে আমি এখন এক্সওয়াইজেড এলাকার একটা মানুষের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, দেখেন তো এই অভিযোগটা ঠিক কিনা, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিস্টেমের মধ্যে এটা আমি তাকে বললাম এটাকে ভেরিফাই করে দিতে, সে কিন্তু ভেরিফাই করে আমাকে ঠিকই সিদ্ধান্ত দিবে যে এই লোকটা ভায়োলেন্ট বা এই লোকটা হিংস্র বা এই লোকটা খুন করেছে। কেন? কারণ তারকে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছিল সেই ইনফরমেশনগুলোর মধ্যে এই তথ্যটাই ছিল যে এক্সওয়াইজেড অঞ্চলের মানুষেরা খুন করে। এই জিনিসটা কিন্তু প্রায় দেখা যায়, বিশেষ করে বাইরের দেশগুলোতে যখন এই ধরনের ট্রেনিং করানো হয় তখন দেখা যায় যে ওদের দেশে তো রেসিজমের কিছু বিষয় আছে। কৃষ্ণাঙ্গ মানুষ যারা আছে তাদেরকে বলা হয় তারা ভায়োলেন্ট বা তারা সন্ত্রাস প্রবণ মানুষ। সুতরাং এরকম তথ্য সমৃদ্ধ কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইঞ্জিনে যখন আপনি বলবেন যে এই একটা কৃষ্ণাঙ্গ লোককে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, ও কি ক্রাইমটা করতে পারে, সে কিন্তু বলে দেবে যে হ্যাঁ সে করতে পারে। কেন? কারণ সে জানে যে কৃষ্ণাঙ্গ লোক মানেই হচ্ছে ক্রাইম করে। এই যে একটা বায়াস এবং এই যে বিষয়টা আছে, এটা কিন্তু অ্যাড্রেস করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়টা কিন্তু মানুষের হাতে। তাকে আপনি কি ট্রেনিং দিবেন এবং তাকে আপনি কি কি শেখাবেন, কি কি ইনফরমেশন আপনি তাকে ফিড করছেন, এটা কিন্তু আপনার হাতে। বা মানুষ বলতে আমি বোঝাচ্ছি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেছনে যারা আছেন, যারা কাজ করছেন, যারা ইঞ্জিনিয়ার বা যারা কম্পিউটার সায়েন্টিস্ট যারা আছেন, তারাই কিন্তু জিনিসটা করছেন। সুতরাং তাদের হাতে বিষয়টা আছে। এটা রেগুলেট করাটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ কিভাবে জিনিসটা ডেভেলপ করা হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে আপনার আইনের একটা গুরুত্বপূর্ণ, আমাদের ক্রিমিনাল আইনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, অর্থাৎ বলা হয়ে থাকে যে একজন মানুষ অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তিনি নির্দোষ। এটা একদম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্রিমিনাল ল। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর ও কিন্তু কি করবে, এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রেডিক্টিভ পুলিশিং নামে একটা ইনিশিয়েটিভ চালু হয়েছে। প্রেডিক্টিভ পুলিশিং অর্থ হচ্ছে
অর্থ মানে নামে সেটাই বোঝা যাচ্ছে যে পুলিশরা প্রেডিক্ট করতে পারবে যে কে অপরাধী। কিভাবে প্রেডিক্ট করবে? চালচলন দেখে, কথাবার্তা দেখে, তার খরচ করার প্রবণতা দেখে, তার আচার আচরণ দেখে। এবং এই জিনিসগুলো কিভাবে রেকর্ডেড হবে? চায়নাতে আপনারা অনেক সময় শুনে থাকবেন যে চায়নাতে কিন্তু ফেসিয়াল রেকগনিশন সফটওয়্যার এবং টেকনোলজি সারা চায়নার বিভিন্ন জায়গায় ক্যামেরার মাধ্যমে মানুষকে রেকর্ড করা হয় এবং মানুষকে তার চালচলন কি করছে, তার সে কি উত্তেজিত কিনা, বা সে কি রাগান্বিত কিনা, সে কি দুঃখিত কিনা, তার মনের মধ্যে কি চলছে সেটা তো পড়তে পারে না, বাট তার যে অস্থিরতা আছে শরীরের মধ্যে, যেটা তার বিভিন্ন আমাদের আচার আচরণ, কথা, চোখের পলক বা শ্বাস প্রশ্বাসে প্রকাশ পায়, এগুলো সে রেকর্ড করে। এখন আপনি এ ধরনের একটা প্রেডিক্টিভ পুলিশিং প্রোগ্রামের আওতায় পড়ে গিয়ে আপনি হচ্ছেন অ্যারেস্ট হলেন। কথার কথা, ধরলাম যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, খুব তাড়াহুড়া করে হেঁটে যাচ্ছি, একটা ক্যামেরা আমাকে রেকর্ড করলো, রেকর্ড করে বললো যে এই লোকটা এত তাড়াহুড়া করে হেঁটে যাচ্ছে, তার একটা কুমতলব আছে, সে একটা ক্রাইম করতে যাচ্ছে। সো সে সিগন্যাল দিল এবং আমাকে অ্যারেস্ট করা হলো। এখন আমাকে অ্যারেস্ট করা হলো কি হিসেবে? প্রিজাম্পশন অফ ইনোসেন্স যে কনসেপ্টটা আছে, যে আমি অপরাধ করেছি কি করিনি এটা প্রমাণ হওয়ার আগ পর্যন্ত আমি নির্দোষ, অথচ এআই কিন্তু বলে দিচ্ছে এই লোকটা একটা পোটেনশিয়াল অপরাধী। সো এখানে একটা প্রিজাম্পশন অফ গিল্ট তৈরি হচ্ছে, অর্থাৎ পুরো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের জিনিসটা উল্টে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু একটা খুব রিস্কি একটা জিনিস হয়ে যাচ্ছে। সো এখানে আইনগত যারা আইন প্রণেতা আছেন কিংবা যারা রেগুলেট করবেন, তাদের হচ্ছে কিছু আলোচ্য বা কথাবার্তার গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ব্রিচ অফ প্রাইভেসি, যেটা আমি একটু আগে বললাম, যে ধরেন আপনি ফোনে কথা বলছেন একজনের সাথে, আপনার অজান্তেই সেটা রেকর্ড করছে, সেই রেকর্ডিং এর মাধ্যমে সেটা আপনি কোর্টে উপস্থাপন করতে চাইলে এখন তো আমরা দেখছি আমাদের আইনে হবে না। কিন্তু আমরা যদি এখন আপনাকে বলা হয় যে আপনি ওইখানে গিয়েছিলেন, আমি বললাম না মাই লর্ড আমি ওখানে যাইনি, বা না ইওর অনার আমি ওখানে যাইনি, তো বলো আচ্ছা ঠিক আছে আপনার ফোনের রেকর্ড কি বলে দেখি, তখন কি হবে? আমার ফোনের রেকর্ড তো বলে দিবে যে হ্যাঁ আমি ওখানে গিয়েছি, কারণ আমার ফোন তো আমাকে ট্র্যাক করে, সে আমি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কার সাথে কথা বলছি, সে সব কিছু কিন্তু ট্র্যাক করে। এর মাধ্যমে তো আমার প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে। তারপর আরো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা সবাই অনুভব করি, যে আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যখন কোনো একটা বিষয় সার্চ করেন, সার্চ করে আপনি কি করেন? আপনি একটা কিওয়ার্ড লিখলেন, যে ধরেন আমার কথার কথা আজকে আমার বার্গার খেতে ইচ্ছা হচ্ছে, আমি বার্গার লিখলাম। আপনার ওই সার্চটা কিন্তু আর ইনোসেন্ট সার্চ থাকে না, ওই পার্টিকুলার ওয়েবসাইটটা কিন্তু এটা পড়ে আপনাকে সে কি করে, বিভিন্ন বার্গার রিলেটেড পেজ, বিভিন্ন দোকান, এই সমস্ত ছবি অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে আপনাকে দেখানো শুরু করে। অর্থাৎ আপনি কি চিন্তা করছেন, কি ভাবছেন, সেটা সে আপনাকে ট্র্যাক করছে, আপনার উপর নজর রাখছে, নজর রেখে এখন সে হচ্ছে আপনাকে এই জিনিসগুলো প্রপোজ করছে যাতে করে আপনি কেনেন এবং আপনার মানে যারা এটাতে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিয়েছে তাদের কিছু ব্যবসা হয়। এই বিষয়টাও কিন্তু এখন খুব প্রকটভাবে হচ্ছে। সো আমার প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে কিনা এই জিনিসটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি সর্বশেষে এই পয়েন্টে আমি এটাই বলতে চাই, যে একটা ট্রায়াল, আমাদের আইনগত ব্যবস্থায় ট্রায়াল সিস্টেমটা হচ্ছে অ্যাডভার্সারিয়াল। অ্যাডভার্সারিয়াল বলতে বোঝানো হয় যেখানে আপনাকে প্রমাণ করতে হয়, এবং আপনার বিরুদ্ধে কোনো সাক্ষী থাকলে আপনি কিন্তু তাকে জেরা করতে পারেন। অর্থাৎ জাস্ট বিকজ আপনার বিরুদ্ধে একটা সাক্ষী আছে, বললো একজন দাঁড়িয়ে যে আমি ইয়র অদার বা বিজ্ঞ আদালত আমি দেখেছি উনি এই লোকটাকে মেরেছেন, তখন কি আপনি তাকে ছেড়ে দেন যে হ্যাঁ আপনি বলেছেন আমি মেনে নিলাম? আমি তো ছেড়ে দিই না, তাকে আমরা জেরা করি, জেরা করে তাকে বলি যে আমি কোথায় মেরেছি, কখন মেরেছি, কিভাবে, আপনি কি ঠিক দেখেছেন কিনা, আপনার দৃষ্টিশক্তি ভালো আছে কিনা, ইত্যাদি ইত্যাদি নানা রকমের বিষয় থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন একটা এভিডেন্স আমার বিরুদ্ধে নিয়ে আসবে, তখন আমি কি করবো? আমি তো ওকে জেরা করতে পারবো না। ইনফ্যাক্ট যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে ও যে কিভাবে আমার বিরুদ্ধে এই কনক্লুশনটায় আসলো যে আমি এই কাজটা করেছি, সেটাও পর্যন্ত আমি জানি না। তাহলে আমার তার সাথে তো আমার এই লড়াইটা সমান হচ্ছে না, সে আমার থেকে অনেক অনেক উচ্চতায় আছে যেখানে আমি পৌঁছতে পারছি না। তো এই সমস্ত কারণে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমার জন্য আমার যে অধিকারটা আছে, যে ন্যায় বিচার পাওয়ার অধিকার, টু সাম এক্সটেন্ট এটাকে ভায়োলেট করছে। কারণ আমি ওকে জিজ্ঞেস করতে পারছি না ও কিভাবে সিদ্ধান্তটা নিল। এটা আমি জানি যে সে শতভাগ সঠিক সিদ্ধান্ত সবসময় নিতে পারবে না, ইটস ইম্পসিবল, কিন্তু আমি ওকে বলতে পারছি না যে তোমার এই সিদ্ধান্তটা এই কারণে ভুল কিংবা এই কারণে ঠিক। দ্যাট ইজ এ প্রবলেম।
সো এই বিষয়গুলো কিন্তু আমাদের যারা আইন প্রণেতারা আছেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে আইন যারা প্রণয়ন করবেন তাদেরকে বিবেচনা রাখতে হবে। আচ্ছা, আমার সর্বশেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এক্ষেত্রে ইউনেস্কো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে একটি নৈতিক কাঠামো তৈরি করেছে, সেখান থেকে আমরা কি কিছু নিতে পারি? আচ্ছা, আমাদের হ্যাঁ ইউনেস্কোর যে একটা এথিক্স গাইডলাইন্স তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট, বেশ ডিটেইল একটা ডকুমেন্ট, এবং এটা আহ, আমাদের জন্য ডেফিনেটলি একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে। কিন্তু আমাদের দেশের যে আইনি কাঠামো, আমাদের দেশের আইনি কাঠামোতে কিন্তু আমরা নিজেদের দেশের আইনে কিংবা আদালতের রায়ে যদি কোনো বিষয় না থাকে তাহলে কিন্তু এটাকে আমরা আইন হিসেবে গ্রহণ করতে পারি না। তবে ডেফিনেটলি এটা অত্যন্ত ইতিবাচক একটা স্টেপ। এই স্টেপটা হচ্ছে আপনার যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে বা যে কোনো বিধিমালা বা যাই কিছু একটা বলি না কেন, বা ইভেন আদালতের চিন্তা ভাবনার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এখানে প্রতিটা দেশের কিন্তু নিজস্বতা থাকে, এবং এইটাও আমাদের বিবেচনায় রাখতে হবে যে আমরা ইউনেস্কো গাইডলাইন্সটা ফলো করব, তবে আমাদের নিজস্ব প্রেক্ষাপটের আলোকে কিন্তু আমাদেরকে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন ইউকেতে সেলফ ড্রাইভিং কার্স নিয়ে একটা রেগুলেশন হচ্ছে। সেলফ ড্রাইভিং কার মানে হচ্ছে যে গাড়িতে চালক থাকে না, গাড়িটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রোবোটিক ওয়েতেই গাড়িটা অটোমেটিক্যালি চলে, এবং এটা আধুনিক বিশ্বে খুব গুরুত্বপূর্ণ এবং খুব জনপ্রিয় একটা ধারণা এখন হয়ে উঠেছে। তবে একই সাথে এখানে কিছু এথিক্যাল কোয়েশ্চেনও দেখা যাচ্ছে। এথিক্যাল কোয়েশ্চেন হচ্ছে এই কোয়েশ্চেনটা আসলে মানে খুব ক্লাসিক একটা উদাহরণ, যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আলোচনায় বা যেখানে ল রেগুলেশনের প্রশ্ন আসে এই উদাহরণটা প্রায় দেওয়া হয়। যে ধরেন একটা সেলফ ড্রাইভিং কার রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি সেই গাড়ির আরোহী। এখন সেই রাস্তায় একজন লোক, একটা পথচারী নেমে গেল, গাড়িটা যদি তাকে বাঁচাতে চায় তাহলে আপনার ক্ষতি হবে, অর্থাৎ হয় গাড়িটা ভেঙে চলে যাবে, অথবা গাড়িটা রাস্তা বামে নামিয়ে দিলে আপনি নদীতে পড়ে যাবেন, কিংবা আহ, আপনি রাস্তা ডিভাইডারে বাড়ি খেয়ে আহত নিহত হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনাকে রক্ষা করতে চায় তাহলে ডেফিনেটলি ওই লোকটাকে তাকে হিট করতে হবে, আদারওয়াইজ গাড়ি বাঁচানো যাবে না। এখন এই সিদ্ধান্তটা কে নেবে? সেলফ ড্রাইভিং কার যেহেতু, সিদ্ধান্তটা কিন্তু গাড়ি নিজেই নেবে। গাড়ি নিজেই নেবে বলতে গাড়ির যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই নেবে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি সিদ্ধান্ত নিয়ে ওই লোকটাকে হিট করে, ধরেন কিছু হলো না, তার মানে ভাগ্য ভালো ছিল, তার পা ভেঙে গেল, কিন্তু আপনার গাড়ি তাকে হিট করেছে, লায়াবিলিটিটা কার? গাড়িটা আপনার, কিন্তু আপনি চালাচ্ছিলেন না, চালাচ্ছিল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তখন এই ক্ষেত্রে যেটা হয় যে ক্লাসিক কিছু মানে প্রথাগত যে আইনগত সমাধানগুলো আছে সেটার আলোকে তারা একটা সলিউশন বের করেছেন। সেটা হচ্ছে আপনার ড্রাইভার যদি আজকে গাড়ি চালাতেন, মানুষ ড্রাইভার, সে মানুষ ড্রাইভার যদি লোকটাকে মারতেন, লায়াবিলিটি কার হতো? আইনের ভাষায় এটাকে ভাইকারিয়াস লায়াবিলিটি বলে, অর্থাৎ আপনার কর্মচারীই তো আপনার আপনার জন্যই তো সে কাজটা করেছে, সুতরাং আলটিমেটলি লায়াবিলিটিটা আপনার উপরই আসবে যেহেতু আপনি মালিক। সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রেও গাড়িটা অটোনমাস, অর্থাৎ নিজে নিজেই চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, বাট আপনার তো, আপনি এটার মালিক, সুতরাং এটার এই যে ক্ষতিটা হলো এই লায়াবিলিটিটা কিন্তু আপনাকেই নিতে হবে। সো এই ধরনের একটা আইন তারা রিসেন্টলি করেছেন। বাট চ্যালেঞ্জটা হচ্ছে বা ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে, বাংলাদেশের কনটেক্সটে আমরা কিন্তু সেলফ ড্রাইভিং কার চিন্তাও করতে পারি না এখন। এখন পর্যন্ত আমাদের দেশের যে রাস্তা বা আমাদের দেশের যানবাহন, আমাদের দেশের যে মানুষ, এখানে সেলফ ড্রাইভিং কার একটা খুবই ভয়াবহ বিপজ্জনক আইডিয়া হলে মানে হিসেবে বিবেচিত হতে পারে। সো ইন দ্যাট কেস আমাদের জন্য এটা একদমই রিলেভেন্ট। বাট আমাদের জন্য রিলেভেন্ট কোনটা হতে পারে? ডেফিনেটলি আমাদের চিকিৎসা ক্ষেত্রে নানা ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার অলরেডি হচ্ছে, সেটা হতে পারে। সেজন্য আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে, যেমন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটাও আসলে রিস্ক হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরেন একজন ক্যান্সারাস পেশেন্ট, তিনি স্টেজ 4 ক্যান্সার নিয়ে আসছেন, এবং একটা নবজাত শিশু তারও একটা ধর নিউমোনিয়া বা এরকম কোনো একটা রোগ নিয়ে এসে আসছে, আইসিইউতে সিট আছে একটা। এখন এই জিনিসটা যদি অটোমেটেড হয়ে যায় যে না, আইসিইউর সিট কিভাবে হবে সেটা আমরা বিবেচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, মানুষের ডিসিশন আমরা এখানে অ্যালাউ করবো না, তখন কিভাবে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা সিদ্ধান্ত নিতে পারে? যে মানুষটা স্টেজ 4 ক্যান্সার নিয়ে আছে, অর্থাৎ তিনি কিন্তু
আহ, হয়তো আর 6 মাস বা 1 বছর বাঁচবেন, সেটা হতে পারে। তাকে দিবেন, নাকি যে শিশুটার মাত্র জীবন শুরু হলো তাকে দিলে সে বেঁচে গেলে সে হয়তো আরো 20, 30, 40, 50, 60 বছরও বাঁচতে পারে? এই সিদ্ধান্তটা কে নিবে? এখন এই সিদ্ধান্তের ফলে একজন তো ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ক্ষতিগ্রস্ততার দায়ভারটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে দেওয়া যায় কিনা, কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেডিকেল প্রফেশনে এখন অনেক উন্নতি হয়েছে, যেখানে আপনার রোগ নির্ণয় করা যায়। রোগ নির্ণয় বলতে ডায়াগনোসিসের একটা বিভিন্ন মেকানিজম করা যায়। সো এই ধরনের ডায়াগনোসিসের ফলে যদি কোনো ভুল ডায়াগনোসিস আসে, সেটার দায়ভার কে নেবে? সর্বোপরি আমাদের আইনের অঙ্গনে যেটা আমরা বলতে পারি, যে আইনের জন্য বিশেষ করে সাক্ষী এবং জেরার ক্ষেত্রে, ইনফ্যাক্ট আমেরিকাতে একটা টেকনোলজি আছে, ডেয়ার বলা হয়, DARE, ডিসেপশন অ্যানালিসিস অ্যান্ড রিসিভিং ইঞ্জিন, রিজনিং ইঞ্জিন, ডিসেপশন অ্যানালিসিস অ্যান্ড রিজনিং ইঞ্জিন, ডেয়ার। একজন মানুষ যখন কথা বলে, সেই কথার মধ্যে তার যে মুখভঙ্গি, তার যে চোখের পলক পড়া, মুখ নাড়ানোর বিষয়টি, কিংবা তার যে শ্বাসগ্রহণ বা নড়াচড়া, এই বিষয়গুলো বিবেচনা করে ওই ডেয়ার ইঞ্জিনটা বলতে পারে যে এই লোকটা সত্য বলছে নাকি মিথ্যা বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি সত্য বলি, কিন্তু আমার যদি কোনো একটা কন্ডিশন থাকে যার কারণে আমার মুখভঙ্গি কিংবা আমার বিষয়বস্তু এমন হয়ে যায় যে যেটা ওর মেশিনে বা ওর ইঞ্জিনে যে ইনফরমেশন আছে সেটার ভিত্তিতে মিথ্যা বলে রেকর্ডেড হলো। মোদ্দা কথা হচ্ছে আমি সত্য কথা বলেছি, কিন্তু আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে যে আমি মিথ্যা কথা বলেছি। তখন কি হবে? বিচারক কি তখন আমাকে মিথ্যা সাক্ষীর জন্য শাস্তি দিবেন, কিংবা আমি কি তাহলে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়ে যাব? এই বিষয়গুলো হচ্ছে কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিছু প্র্যাকটিক্যাল রিয়ালিটি বা প্র্যাকটিক্যাল জটিলতা যেটাকে আমরা বলি, যার ফলে এই জিনিসগুলো যদি আমরা বিবেচনায় না রাখি আইন প্রণয়নের ক্ষেত্রে আমাদের জন্য কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে আর কি। তো আরো অনেক এ ধরনের বেশ কিছু এথিক্যাল কোয়েশ্চেন আছে এবং প্রবলেমেটিক সিচুয়েশন আছে, যেখানে আসলে আমাদেরকে ওই ইউনেস্কোর এথিক্যাল গাইডলাইন্সটা অবশ্যই পথ দেখাবে। তবে আমাদেরও নিজেদের যে দেশীয় আইন এবং আমাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, কাঠামো, সমাজ কাঠামো, আর্থসামাজিক বাস্তবতা সবকিছু বিবেচনায় নিয়ে আমাদেরকেও আইন প্রণয়নের দিকে কাজ করতে হবে। জি ভাইয়া, তো আমাদের প্রশ্নোত্তর পর্বটি শেষ। এখন আপনি যদি কিছু বলতে চান, আপনি কিছু এর সাথে যোগ করতে চান, তাহলে আপনি বলবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে কমেন্টে কিছু প্রশ্ন এসেছে, আমি প্রশ্নগুলো নিয়ে হয়তো কথা বলতে পারি। কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়, কারণ অনেক ক্ষেত্রে জাজমেন্টের ক্ষেত্রে শুধু আইন নয় বরং ফ্যাক্ট সার্কামস্ট্যান্সেস খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করার মানে আসলে এই জিনিসটা এভাবে হবে না, বিকজ এটার সীমাবদ্ধতা আছে এবং দিন শেষে এটা কিন্তু একটা জাস্ট অ্যানাদার টুল। এখন পর্যন্ত আমাদের সিস্টেমে আইনগত ব্যবস্থায় মানুষ এবং মানুষই হচ্ছে একমাত্র নির্ধারক। দোষ গুণ বা দোষ বা খালাস পাওয়া, অপরাধ হয়েছে নাকি হয়নি, এই বিষয়টা প্লিডও করেন মানুষ, অর্থাৎ আইনজীবীরা, বিচারও করেন মানুষ। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল হচ্ছে কেবলমাত্র আমাকে সহায়তা করতে পারে, যেভাবে আমাকে ফিঙ্গারপ্রিন্ট সহায়তা করে, যেভাবে আমাকে ব্লাড স্যাম্পল সহায়তা করে, ডিএনএ সহায়তা করে, ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে সহায়তা করতে পারবে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে এটা হয়তো অনেক বেশি রিলায়েবল হতে পারে ক্ষেত্র বিশেষে, কিন্তু তার মানে এই না যে শুধুমাত্র এটার উপর ভিত্তি করে আমি জাজমেন্টে বা চূড়ান্ত বিচারে আমি ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো। তবে একটা বিষয় কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে জাস্টিসকে অনেক ভালোভাবে সার্ভ করা যায়, মানে জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমকে। বিশেষ করে একজন আইনজীবী যখন তার কাজ করবেন, প্রচুর পরিমাণ তথ্য তাকে ডিল করতে হয়। এই ডিলিংসের কাজগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা যায়। ইদানিং অলরেডি কাজগুলো চলে এসেছে, যেগুলো আমরা নিজেরাও আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও কিন্তু আমরা ব্যবহার করে থাকছি। যেমন আগে হচ্ছে একটা মামলার নজির খুঁজতে হতো, সেই নজির খুঁজতে হলে বই পড়ে পড়ে, ফিজিক্যাল বুক পড়ে পড়ে, পৃষ্ঠা উল্টে উল্টে কিন্তু রিলেভেন্ট জায়গাগুলোতে যেতে হতো। এখন কিন্তু
ডিজিটাল ডেটাবেস আছে, অনলাইনে নানা ধরনের ডিজিটাল ডেটাবেস পাওয়া যায়, যেখানে আমরা পয়সা দিয়ে সাবস্ক্রিপশন নিলে আমরা কিওয়ার্ড সার্চ করলে গুগল সার্চের মতো কিন্তু মামলা চলে আসে, অসংখ্য মামলা এভাবে চলে আসে। এই মামলাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কাজকে অনেকটাই সহজ করে দিয়েছে। একইভাবে যে কোনো বিচারের ক্ষেত্রেও প্রচুর পরিমাণ এভিডেন্স অ্যানালিসিস করতে হয়। এই এভিডেন্সগুলো অ্যানালিসিস করে, বিশেষ করে আমাদের ফাইন্যান্সিয়াল যে ধরনের অপরাধগুলো আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইমসগুলো আছে, ব্যাংক অ্যাকাউন্টসের তথ্য, তারপরে হচ্ছে টাকা পয়সার অ্যামাউন্ট, তারপরে হচ্ছে এই ধরনের অনেক ডেটা, যেটা হচ্ছে একজন মানুষের পক্ষে তিলে 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 করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যেটা আগে হয়ে আসতো এভাবেই, বাট এখন কিন্তু এগুলোকে সব ঠিক মতো অল্প সময়ের মধ্যেই অ্যানালিসিস করে আমার কাঙ্ক্ষিত তথ্যটুকু বা কাঙ্ক্ষিত অংশটুকু আমরা বের করে ফেলতে পারি। একইভাবে ট্রান্সক্রিপশন একটা ভেরি ইম্পর্টেন্ট সার্ভিস। আদালতের প্রতিটা কাজ কিন্তু রেকর্ড থাকে, এই জন্য আমরা সবসময় রেকর্ডের মাধ্যমে যে কোনো বিষয়বস্তুকে কোর্টের নজরে আনলে সেটা কোর্ট নথিভুক্ত করেন বা রেকর্ডে রাখেন। এই রেকর্ডগুলোকে কিন্তু ডিজিটাল করা সম্ভব, এবং এক পর্যায়ে গিয়ে হয়তো বিশ্বের অনেক দেশে পেপারলেস কোর্ট চলে এসেছে, যেখানে কোর্টে কিন্তু কাগজের আসলে ব্যবহার নাই বললেই চলে। তারা পুরোটাই ডিজিটাল মাধ্যমে সাক্ষী, তারপরে প্লেইন্ট, আমরা যেটা বলি যে মামলার আর্জি বা মামলার জবাব, নানা ধরনের বিষয়বস্তু সবগুলোই ডিজিটাল মাধ্যমে তারা কিন্তু করতে পারেন। এবং কোর্টের প্রতিটা কথা, আমি যে আজকে কথা বলছি, এমন প্রযুক্তির মাধ্যমে কথাগুলোকে ট্রান্সক্রাইব করে, অর্থাৎ আমার কথাটাই টাইপ হতে থাকবে নিজে নিজে অটোমেটিক্যালি, কোনো টাইপিস্ট লাগবে না, সেটা কিন্তু রেকর্ডেড হয়ে থাকছে। এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি আসছে। আমাদের যারা কমার্শিয়াল প্র্যাকটিস করেন বা কমার্শিয়াল বিষয়বস্তুর সাথে যুক্ত থাকেন, তাদের জন্য কন্ট্রাক্ট বা চুক্তি যাচাই করা, পড়া, ড্রাফট করা, এগুলো অনেক খুব বড় একটা কাজের অংশ। হাউএভার এখন এমন কিছু প্রযুক্তি এসেছে যার মাধ্যমে আপনি জাস্ট একটা কন্ট্রাক্টের ফাইল আপলোড করে দিলে, আপলোড করে দেওয়ার পর সেই বিষয়গুলো সে একদম সুন্দর করে আপনাকে দেখিয়ে দেবে যে এই জিনিসটা কন্ট্রাক্টের এত নম্বর লাইনটা আপনার জন্য ক্ষতিকর, কিংবা কন্ট্রাক্টের এত নম্বর লাইনে একটা ভুল আছে, এটাকে একটু ঠিক করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু এভাবে চলে আসছে। সুতরাং আমার কাছে মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে জাস্টিসকে অনেকভাবে সার্ভ করার সুযোগ আছে, যদি আমরা এটাকে সচেতনভাবে এবং যথাযথভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, ডিজিটাল সাক্ষ্য নিয়ে ল্যান্ডমার্ক জাজমেন্টগুলো নিয়ে আলোচনা করলে, আচ্ছা, ল্যান্ডমার্কের মধ্যে আসলে হালিমা বেগমের একটা মামলা আছে, যেখানে ভিডিও ক্যাসেটের যে বিষয়টা অ্যাডমিসিবিলিটি আমাদের এভিডেন্স অ্যাক্টে স্বীকৃত হয়েছে। হালিমা বেগম সম্ভবত 1994-এর, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নাই। আর এখন তো মাত্র আইনটা আসলো, আইন আসার পরে আশা করি আমরা আরো অনেক নতুন নতুন এভিডেন্স পাবো, আমাদের দেশে ল্যান্ডমার্ক কিছু মামলা হয়তো তৈরি হবে। আরেকটা মামলা আছে সম্ভবত স্টেট ভার্সেস ওলি, যেখানে হচ্ছে এটা 2020 সালে স্টেট ভার্সেস ওলি সম্ভবত, যেখানে আপনার ফোন রেকর্ড, অবৈধভাবে ফোন রেকর্ড করাকে, যেটা কোর্টে অ্যাডমিসিবল হবে না, এই বিষয়টা সেখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে বর্তমানে ডিজিটাল সাক্ষ্য নিয়ে অন্যান্য দেশের আইন আদালত অবস্থা কেমন, কোনো জাজমেন্ট আছে কিনা? জাজমেন্ট অনেকগুলোই আছে, প্রচুর জাজমেন্ট আছে, কারণ অন্যান্য দেশের এই জিনিসগুলো অনেক বেশি ডেভেলপড। ইন্ডিয়াতে ইনফ্যাক্ট একটা জাজমেন্ট আছে, সেলফি ভার্সেস স্টেট অফ কর্ণাটক। সেলফিতে খুব ইন্টারেস্টিং একটা আর্গুমেন্ট আনা হয়, সেখানে বলা হয় রাইট টু সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ আমরা জানি যে এটাও ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যে কাউকে নিজের বিরুদ্ধে নিজের সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ আমাকে জোর করে বলবে যে তুমি অপরাধ করেছো, তুমি স্বীকার করো, এটা কিন্তু কোনো সুযোগ নেই। তথ্য প্রমাণের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে। হাউএভার, আমার বিরুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যদি এমন কোনো এভিডেন্স নিয়ে আসা হয় যেটার মাধ্যমে আসলে আমার আর বলার কিছু থাকছে না, আমি যে অপরাধটা করেছি কিংবা করিনি, বা এই বিষয়টা অটোমেটিক্যালি প্রকাশ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ ওই যে বললাম, আমি ওখানে বলছি মুখে যে আমি ওখানে যাইনি, আমাকে কেউ যেতেও দেখেনি, বাট আমার গুগল জিমেইলের ম্যাপ ট্র্যাক করে ওনারা বের করে ফেললেন যে আমি আসলে ওখানে গিয়েছি। এই জিনিসটা কি রাইট টু সেলফ ইনক্রিমিনেশনকে ভায়োলেট করছে কিনা, যে আমি নিজের দোষ নিজে স্বীকার করে নিচ্ছি কিনা, নিতে বাধ্য হচ্ছে কিনা, জাস্ট বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই প্রযুক্তিগুলো রাইট টু প্রাইভেসিকে ভায়োলেট করে আমাকে আমার অপরাধ স্বীকার করতে বাধ্য করছে। এরকম একটা ইন্টারেস্টিং জাজমেন্ট সেখানে আরো বেশ কিছু ইন্ডিয়ান জুরিসডিকশনে বেশ কিছু ভালো ভালো জাজমেন্ট এসেছে, যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমার জানা মতে এখন পর্যন্ত কোনো একটা জাজমেন্ট আসেনি। রিসেন্টলি খুব ইন্টারেস্টিং একটা জাজমেন্ট এসেছে, আপনার একজন আইনজীবী চ্যাট জিপিটি ব্যবহার করে তিনি একটা
মামলার একটা প্লিডিংস লিখেছিলেন, অর্থাৎ একটা মামলা ফাইল করেছিলেন। সেইখানে চ্যাট জিপিটি কিছু কেস ল সাজেস্ট করেছিল, কেস ল গুলো ছিল মিথ্যা, অর্থাৎ সে বানিয়ে বানিয়ে লিখেছে। ইটস ভেরি ইন্টারেস্টিং, কারণ আমরা বলেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে চিন্তা করে এটা কিন্তু বোঝা যায় না। ওর কাছে কিছু ইনফরমেশন আছে, ওকে কিছু ফর্মুলা দেওয়া হচ্ছে। আমি প্রশ্ন করেছি যে ভাই দেখেন, আমি বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো মামলা হয়েছে কিনা আমাকে একটু বলেন তো। দেখা যাবে সে কিন্তু বানায় 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 আমাকে 2-3টা নাম হয়তো দিয়েও দিতে পারে, বিকজ ওর কাছে মনে হয়েছে যে হ্যাঁ এই সমস্ত বিষয় তো মামলা হয়, বাংলাদেশে তো আলোচনা হয়েছে, আমি তো এই বিষয়ে তথ্য আছে আমার কাছে, তাহলে একটা দিয়ে দিই। তো ওই পেছার আইনজীবী কি করেছিলেন, তিনি এটার উপর রিলাই করে এই জিনিসটা কোর্টে তিনি সাবমিট করেছিলেন। এবং শুধু সাবমিট করে যখন বিষয়টা ধরা পড়ে, তার অপরাধটা আসলে এখানেই ছিল যে তিনি ধরা পড়ার পরেও তিনি স্বীকার না করে তিনি বলে যাচ্ছিলেন যে না এগুলো আসলে সত্যিকার মামলা, আমি অনলাইন থেকে পেয়েছি ইত্যাদি ইত্যাদি। সো এই বিষয়ে তখন তাকে $5,000 জরিমানা করা হয় আমেরিকান একটা কোর্টে। 5,000, এটা একটা খুব এক্সাম্পলারি, মানে একটা সিম্পল পানিশমেন্ট, বাট একটা এক্সাম্পল উদাহরণ করা হলো, মানে উদাহরণ দেওয়া হলো যে আইনজীবীরা বা বিচার ব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারটা খুবই 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 সতর্কতার সাথে করতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আমার সীমিত জ্ঞানে অভিজ্ঞতায় বিদেশে জাজমেন্ট বা আইন আদালতের অবস্থা। লিগাল ডেভেলপমেন্ট যেটা বললাম, ইউকেটা হচ্ছে ওই অটোনমাস কার নিয়ে বেশ কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, এবং অটোনমাস কার নিয়ে কিন্তু অনেক দেশেই খুব ইয়ে হচ্ছে, কারণ ওনাদের দেশের তথ্য প্রযুক্তির আলোকে জিনিসগুলো রিলেভেন্ট হয়, আমাদের দেশে এখন এটা আসলে রিলেভেন্ট হয়নি। আচ্ছা, এআই দিয়ে তৈরি করা শিল্পকর্মের মেধা সত্ত্ব কার হবে? আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। এখানে আমার মনে পড়ে যাচ্ছে, আমি যখন পড়াশোনা করছিলাম এই বিষয়গুলো নিয়ে, আমাদের শিক্ষক আমাদেরকে একটা ছবি দেখিয়েছিলেন। ছবিটা ছিল ইতালিয়ান রেনেসান্স যুগের একজন পেইন্টার, খুবই ফেমাস, নাম ছিল রেমব্রান্ট। রেমব্রান্টের কিছু আর্ট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিন তৈরি করে তাকে দেখানো হয়েছিল, মানে তাকে স্ক্যান করে তাকে তুলে দেওয়া হয়েছিল। এই ওয়েবসাইটটার নামই হচ্ছে প্রজেক্ট রেমব্রান্ট, আপনারা দেখলে এখনো সার্চ করে দেখতে পারেন। এই এআইটা কি করলো, সে হচ্ছে এই শিল্পী রেমব্রান্টের যে সমস্ত স্টাইলগুলো ছিল, তিনি কিভাবে ছবি আঁকেন, তিনি কি করতেন, কি রং ইউজ করতেন, এবং রংটা কোথায় কিভাবে তিনি ব্যবহার করতেন, শেডগুলো ছিল, তারপর স্ট্রোকগুলো, তুলির যে ছাপগুলো, সবগুলোকে সে খুব নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সে অ্যানালিসিস করে তার স্টাইলটা সে ধরে ফেলে, এবং স্টাইলটা ধরে সে নিজে নিজে রেমব্রান্টের মতো আঁকা ছবি নিজে নিজে প্রডিউস করতে শুরু করে। ভেরি ভেরি ইন্টারেস্টিং। এবং এটা নিয়ে তখন একটা প্রশ্ন হয় যে এই ছবিটা আসলে আইপিটা কার হবে? রেমব্রান্টের হবে, মানে ওর ফ্যামিলি বা ওর যে ট্রাস্টটা আছে এখন ওদের হবে, কারণ তিনি তো অনেক আগে মারা গিয়েছেন, নাকি এটা ওপেন হবে, নাকি এটা কার হবে না? কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তো কোনো নিজস্বতা নাই। তবে এক্ষেত্রেও এখনো সেই ওই প্রিন্সিপালটাই আসলে মোটামুটি ভাবে ফলো করা হয়, যে ব্যক্তি বা যিনি এই কাজগুলো করছেন বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে, তাদেরই মোটা দাগে কপিরাইট বা মেধাস্বত্বটা থাকে। তবে এটা নিয়ে এখন পর্যন্ত আমার জানা মতে কোনো সিগনিফিকেন্ট মামলা মোকদ্দমা এখন হয়নি, যার ফলে আমরা কনক্লুসিভ কোনো বিষয় এখনো জানতে পারিনি। তবে আশা করি যে হয়তো অচিরেই হয়ে যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু বই লিখে ফেলা যাচ্ছে খুব সহজেই, যে কোনো বিষয়ে উপন্যাস লেখা যাচ্ছে, গল্প লেখা যাচ্ছে। অনেকে আজকাল দেখছি যে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমেন্টও করছেন, কমেন্টও চ্যাট জিপিটির মাধ্যমে লিখে নিয়ে নিচ্ছেন। ভেরি ইন্টারেস্টিং। সো এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে অনেক বেশি, আমাদের দেশেও রিলেভেন্ট হবে, আমাদের দেশের আইনেও এগুলো হয়তো ডিল করা লাগতে পারে। আর তো কোনো প্রশ্ন দেখছি না, তাহলে আর তো মনে হচ্ছে প্রশ্ন নেই। জি, আর কোনো প্রশ্ন নাই। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং এই যে সাক্ষ্য আইন প্রণয়ন থেকে এর যে বিবর্তন এবং এর বিভিন্ন দিক আপনি এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরলেন। আহ অনেক অনেক ধন্যবাদ, না, এবং আপনাদের দর্শক অসংখ্য ধন্যবাদ যে একটা খুব টাইমলি একটা ইস্যুতে আপনারা একটা আলোচনার বিষয় সূত্রপাত করেছেন, এবং আশা করি যে এখান থেকে যদি কেউ কিছুটা হলেও উপকৃত হন তাহলে আমাদের এই আলোচনাটা ইফেক্টিভ হবে। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনাটা দেখবার জন্য। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমরা চেষ্টা করব মানে ভিডিও শেষ হওয়ার পরেও যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।